দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায়, চিকিৎসকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। কাল তারেক রহমানের চট্টগ্রাম কক্সবাজার সফর ঘিরে সাজ রব। ভারত হাসিনা কার্ড খেললে কূটনৈতিক সম্পর্ক রাখা কঠিন, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। সালাউদ্দিন আহমদের গুম মামলায় মিলেছে সাবেক সরকারের ঊর্ধ্বতনদের সম্পৃক্ততা। কূটনীতিকদের সামনে জুলাই হত্যার চিত্র তুলে ধরল জামায়াত। গণঅভ্যুত্থানের ইতিহাসে দলীয়করণ না করার তাগিদ এনসিপি নেতাদের। ইতালিতে প্রায় ৩৪ ঘন্টা ধরে আটকা পড়ে আছেন বিমানের ২৫৯ যাত্রী। সবার জন্য হয়নি হোটেলের ব্যবস্থা। লাউঞ্জে থেকে অসুস্থ হয়ে পড়েছেন কেউ। আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা আমরা এয়ারপোর্ট ত্যাগ করে হোটেলে যেতে পারিনি। অলরেডি আমরা ৮ ঘন্টা প্লেনে ছিলাম, তারপরে আরও ১০-১৫ ঘন্টা গেছে, আরও ১৭ ঘন্টা বসে থাকা। এটা চেয়ারের মধ্যে মানুষের ৩ দিন যাবৎ মানুষের ঘুম নেই। গ্রামীণ স্বাস্থ্যসেবার করুণ দশা। ১৯,০০০-এর বেশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র উপকেন্দ্র থাকলেও প্রাথমিক সেবা পায় না প্রান্তিক জনগোষ্ঠী। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে কাগুজে চুক্তি সৌদি আরবে নিরাপত্তা নিশ্চিত করবে না, মক্কা প্যাক্টের প্রতিক্রিয়ায় ইরান। পাকিস্তান থাকায় সতর্ক নজর রাখছে ভারত। ন্যাটোর সাথে সাংঘর্ষিক নয় দাবি তুরস্কের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, উত্তরাধিকার সূত্রে সমস্যা জর্জরিত জ্বালানি খাত পেয়েছে বর্তমান সরকার। ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক সম্পৃক্ততার জন্য চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে, সেজন্য সতর্ক থাকতে হবে চিকিৎসকদের। সরকার প্রধান জানান, দ্রুতই হেলথ কার্ড বিতরণ করবে সরকার। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের আয়োজন জাতীয় সংসদ ভবনের এলডি হলে। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। আমি ড্যাবের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকরা অংশ নেন। এ সময় শিক্ষার্থী ও চিকিৎসকদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের যৌক্তিকতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন। এটা কোনো অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্বে পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাপারে এখানে উপস্থিত ড্যাবের সকল চিকিৎসক বৃন্দকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। ক্ষমতা আসার পরপরই জ্বালানি সংকটে তীব্র সমালোচনার মুখে পড়ে তারেক রহমানের সরকার। এই সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের ভুল নীতিমালাকে দায়ী করেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সেজন্যই পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি, যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন, এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত হেলথ কার্ড বিতরণের চেষ্টা চলছে বলে জানান সরকার প্রধান। যত দ্রুত সম্ভব হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে
101 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পায়রা উড়িয়ে উদ্বোধন করেন চিকিৎসক সমাবেশের। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রথমবার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার ও চট্টগ্রাম সফর ঘিরে সব প্রস্তুতি শেষ, সর্বত্র সাজ সরব। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। 2 জেলায় 4টি স্থানে পৃথক কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক সভা করবেন বিএনপি নেতাদের সাথে। প্রধানমন্ত্রীকে বরণে চলছে নানা আয়োজন চট্টগ্রামে। রোববার সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন শেষে হেলিকপ্টার যোগে প্রথমে চট্টগ্রামের বাঁশখালীতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নিয়ে ত্রাণ বিতরণ ও গৃহহীন 100 পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী। আমাদেরকে ঘর দিয়েছে, আমরা অনেক খুশি হয়েছি, অনেক আনন্দিত আমাদের বাড়িতে আসবে। বাঁশখালী বাজারের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 100টা ঘর প্রাথমিকভাবে আমাদেরকে দিচ্ছে। এরপর ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এরপর হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত 30 পরিবারকে ঘর নির্মাণে অর্থ সহায়তা প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখবে, আমি দল হিসেবে আমি নিজেও গর্ববোধ করছি, আমাদের হাটহাজারীবাসীও গর্ববোধ করবে আশা করছি। আমাদের বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এবং প্রতিবন্ধীদের পাশে উনি দাঁড়াচ্ছেন। আমরা হাটহাজারীর সর্বস্তরের জনসাধারণ খুবই উদ্গ্রীব। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় মহানগরীর একটি 5 তারকা হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মীর সাথে সাংগঠনিক সভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি বিশ্বাস করি চট্টগ্রামবাসীর ভালোবাসায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবার অভিভূত হয়ে যাবে। আমরা মনে করি যে তৃণমূলের নেতাকর্মীরা ওনার কাছে একটা মেসেজ পেল, আর একটা তৃণমূলের কর্মীরা ওনাকে দেখে উদ্বুদ্ধ হলো। যেহেতু উনি প্রথমবার আসতেছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। নতুন উদ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলি আমরা শুরু করব। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি ছাড়াও পুরো চট্টগ্রামে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রস্তুত অনেক লাগবে যেগুলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য, তো এগুলো নিয়ে আমরা ব্যবস্থা করতেছি। আর এর পাশাপাশি রেনো কেন্দ্রিক, হেলিপ্যাড কেন্দ্রিক, তারপরে রাস্তার আবার অনেক যে রূপটুপ থাকে, অনেক বিষয় টিষয় থাকে, এগুলো সবকিছু নিয়ে আমরা কাজ করছি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দিল্লিতে বসে শেখ হাসিনা যেভাবে বিশ্ব মিডিয়ায় কথা বলছেন, তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে আর অন্যদিকে বাংলাদেশের বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। এতে উঠে আসে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা। বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও। আমি এখানে আসতে পারতাম না, এখানে আমার ছেলে আমার এত বড় মঞ্চে আসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে বক্তব্য দেবার যে সুযোগ করে দিয়েছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখব। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রীর চীন সফর, তিস্তা ব্যারেজ, চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোর এসব কারণেই কি ভারত হাসিনার কার্ড খেলছে? এটা কি মিউচুয়াল রেসপেক্টের নজির? আপনি পলাতক একজন ফ্যাসিস্টকে, যে বাংলাদেশের এত শিশু, শ্রমিক, ছাত্রকে হত্যা করে পালালো, তাকে আপনি কথা বলার সুযোগ দিচ্ছেন? এটা তো মানে ইকুয়াল সভরেনিটির প্রতি, সভরেন ইকুয়ালিটির প্রতি তো এটা কোনো ধরনের সম্মান দেখানো নয়। জুলাই কারো একার সম্পত্তি না। জুলাই আন্দোলনে দেশের সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে। তাই জুলাই চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। নতুন করে ফ্যাসিবাদ তৈরি হোক সেটা আমরা চাইব না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 2015 সালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুম ও র্যাবের টিএফআই সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান সহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতনদের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার নির্দেশনায় গুম করা হয়েছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, গুমের পর ভারতে পাচারে যারা জড়িত ছিল তাদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই এই মামলার তদন্ত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেনের রিপোর্ট। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে তুলে নেওয়া হয় বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে। পরে একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলং থেকে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। 5 আগস্টের পর গুমের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ দেন সালাউদ্দিন আহমদ। তদন্ত সংস্থার তদন্তে বেরিয়ে আসে, গুমের পর ও উদ্ধারের আগে মাঝের 2 মাস সালাউদ্দিন আহমদকে বন্দী করে নির্যাতন করা হয়েছিল র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলে। আমরা ধারণা করি যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে রাখা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। র্যাবের কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তাদের সংশ্লিষ্টতা আছে, শেখ হাসিনার সংশ্লিষ্টতা এর মধ্যে আছে। তার পরিকল্পনা এবং নির্দেশেই এই ঘটনাটা ঘটেছে বলে আমাদের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। জিয়াউল আহসানের সম্পৃক্ততা আছে, আরও কিছু মানুষের সম্পৃক্ততা আছে। ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছে তদন্ত কর্মকর্তা। দ্রুতই আনুষ্ঠানিক জবানবন্দি গ্রহণ করা হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে যারা তাকে তুলে নিয়ে গেছিল, যাকে যেভাবে নির্যাতন করেছে, যেখানে টিএফআই সেলে যেখানে বন্দী করা হয়েছে, যেভাবে তাকে নিয়ে ভারতে পাচার করে বা হস্তান্তর করে দিয়ে আসছে, রেখে আসছে, এই সমস্ত জায়গাগুলো আমরা আনুষঙ্গিক ইনভেস্টিগেশনটা আমরা এখন করছি। এছাড়া তদন্ত সংস্থার কাছে দেয়া গুমের শিকার ছাত্রদল নেতা আইনজীবী সোহেলের জবানবন্দিতেও উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে গুম করে রাখার চাঞ্চল্যকর তথ্য। যত দ্রুত সম্ভব এই ইনভেস্টিগেশনটা শেষ করে আমরা প্রকৃত দোষী যারা তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নিজেরা গণভোটের প্রস্তাব দিলেও ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংবিধান সংস্কার কমিটি না থাকলে 2026 সালে নির্বাচনও সংবিধানে নেই। সকালে সরকারি বাসভবনে কূটনীতিকদের জন্য জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনীর আয়োজন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন জামায়াত আমির। 3 দিনব্যাপী আয়োজনের শেষ দিনে প্রদর্শনী দেখতে যান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ সময় বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে জুলাই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ আলোকচিত্র কূটনীতিকদের ঘুরে দেখান বিরোধী দলীয় নেতা। প্রদর্শনী শেষে নিজেদের মতামত লিখে তা প্রতীকী ডাকবাক্সে জমা দেন আগত কূটনীতিকরা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের লাগামহীন দুর্নীতি আর বিরোধী মতের উপর অত্যাচারের ফল হিসেবেই সংগঠিত হয় জুলাই 24-এর গণ অভ্যুত্থান। সমাজের কোনো শ্রেণী পেশার মানুষ, কোনো ধর্মে বর্ণের মানুষ এদের হাত থেকে রেহাই পায়। কার্যত তারা দেশের মালিক বনে গিয়েছিলেন আর জনগণকে তারা তাদের প্রজা মনে করতেন। বরঞ্চ কিছু কিছু
দেশে যেখানে জনগণ প্রজা হিসেবে বিবেচিত হয় তাদের সাথেও এত নিকৃষ্ট আচরণ করা হতো না যা নিজ দেশের মানুষের সাথে বিগত শাসক গোষ্ঠী আচরণ করেছে। বিএনপি সরকার সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গড়িমসি করছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা। সংসদে দাবি না মানায় জনগণকে সঙ্গে নিয়ে বিরোধী দল রাজপথের আন্দোলনে আছে বলে উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান। গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম, যেই নির্বাচন হলো যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। দুইটা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নাই। ভাই, সংবিধান তো 26 সালের নির্বাচনও নেই, এটা তো জাতির প্রয়োজনে। উইল অফ দ্য পিপল ইজ দি সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। সেই অভিপ্রায়ের ভিত্তিতেই সরকার গঠন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই ঐকমত্য কমিশন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই গণভোটের আয়োজন করা হয়েছে, সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। জামাত আমির পরে যোগ দেন দলের ওলামা কমিটির জাতীয় সম্মেলনে। এ সময় উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমরা দুনিয়ায় যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু আমার ঘাড়ে কেউ যদি যুদ্ধ চাপিয়ে দেয় আমাকে তো ডিফেন্স নিতে হবে না? ইসলামের প্রত্যেকটা গাজওয়া ছিল ডিফেন্সিভ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংগঠিত হয়েছে। আক্রমণ করা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কোনো দলের নয়, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে তুলে ধরা হোক জাতীয় পর্যায়ের ইতিহাস, এমন দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জাদুঘর পরিদর্শন করে এনসিপির 50 সদস্যের একটি প্রতিনিধি দল। নাহিদ ইসলামের অভিযোগ, ফেলানী হত্যাসহ সীমান্ত নির্যাতনের অনেক স্মৃতিচিহ্ন সরিয়ে নেওয়া হয়েছে। এর বদলে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাকর্মীদের হয়রানির চিত্র বাড়ানো হয়েছে, রয়েছে দলীয় নানা বক্তব্যেও। 5 আগস্ট উদ্বোধনের পরদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকালে পরিদর্শনে যায় এনসিপির একটি প্রতিনিধি দল। তারা ঘুরে দেখেন জাদুঘরের বিভিন্ন অংশ। নিচতলায় শেখ হাসিনার আমলে হওয়া গুম খুনের নানান প্রামাণ্যচিত্র ও স্মৃতিচিহ্ন সাজানো। দ্বিতীয় তলায় জুলাইয়ের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও, নথিপত্র ও শহীদদের ব্যবহৃত সামগ্রী, যা ঘুরে ঘুরে দেখে প্রতিনিধি দল। তারা ঢোকেন প্রতীকী আয়না ঘরেও। পরিদর্শন শেষে জাদুঘরের বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সীমান্ত হত্যা আর ফেলানির স্মৃতিচিহ্ন ছিল জাদুঘরে, যেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এর পরিবর্তে বেড়েছে বিএনপির নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্মৃতি। এ সময় জুলাই জাদুঘরকে কোনো দলীয় নিদর্শন না বানানোর আহ্বান জানান তিনি। সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। আমরা যখন এগারোবার ছিলাম তখনও গত 16 বছরের বিষয়গুলো দেখানো হয়েছে। সেখানে বিএনপির যে নির্যাতিত হয়েছে তারা দল হিসেবে সেগুলোর কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো এবার বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর, সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে। জাদুঘরে লোকবল সংকট নিয়েও কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ। এটিকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে কমপক্ষে 200 কর্মী নিয়োগেরও দাবি তোলেন নাহিদ ইসলাম। জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। ফলে এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন, এবং প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। তো এখন পর্যন্ত 15 থেকে 20 জন আছে এবং তারা ভলেন্টিয়ার দিয়ে আপাতত চালাচ্ছে। তো এইভাবে কিন্তু এটা খুবই ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা, নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। বেলা 11টা থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় প্রবেশ গেট। নারী পুরুষ নির্বিশেষে সব বয়সীরা ঘুরে দেখেন জুলাই স্মৃতি জাদুঘর। অনেকেই করেন 24-এর স্মৃতিচারণ। প্রজন্ম থেকে প্রজন্ম যাতে শেখ হাসিনা ও তার ফ্যাসিজমের গল্পগুলো পৌঁছে যায়, তাই সন্তানদেরও সঙ্গে এনেছেন অভিভাবকরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
1-11-র সময় ডিজিএফআই এর আয়নাঘর খ্যাত জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে বন্দী রেখে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্মম নির্যাতনের তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। শনিবার জেআইসি পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতি সহ প্রসিকিউশন ও আসামিদের আইনজীবীরা। পরে চিফ প্রসিকিউটর বলেন, 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভিন্ন মতের ব্যক্তিদের ধরে এনে এই টর্চার সেলে রেখে অমানবিক নির্যাতন করা হতো। সেই আলামত নষ্ট করা হয় 5 আগস্টের পর। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের 15 বছর সহ 17 বছরের শাসনামলের গুম-খুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা আয়নাঘরে হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আজমি সহ 26 জনকে গুম নির্যাতনের মামলায় বিচার চলছে শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে। শনিবার গুমের এ মামলার বিচারের অংশ হিসেবে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, এখানে 1-11 সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে। শুধু তারেক রহমানই নয়, অসংখ্য মানুষকে এখানে বন্দী রাখা হয়েছিল। এসব অপরাধের জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর। বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করা হয়েছিল, যেখানে কিছু সংখ্যক অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের কিছু অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই আয়নাগর নামীয় টর্চার সেলগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। তবে পরিদর্শন শেষে বন্দীদের দেয়া অভিযোগ অস্বীকার করেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা যেটা দেখেছি, এটা মূলত এই ওনাদের যেই ডকুমেন্ট যেটা প্রসিকিউশন জমা দিয়েছে ট্রাইব্যুনালের সামনে, সেখানে আমরা যথেষ্ট অমিল পেয়েছি। যে ব্যক্তি গাছ দেখে নাই সেই ব্যক্তি কি করে এই মেজবি দেখে, মেজবির উল্টা ওয়াল দেখে। 5 আগস্টের পর জেআইসিতে গুমের আলামত নষ্ট করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশন গোঁজামিল দিয়ে সংস্কার সংকটের সূচনা করেছে। সংঘাত না চাইলে রাজনৈতিক দলগুলোর উচিত আলোচনার মাধ্যমে এর সমাধান করা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আলোচনায় এমন মন্তব্যই করেছেন বক্তারা। গুম আইন, মানবাধিকার কমিশন আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল সিদ্ধান্তের সমালোচনা করেন তারা। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা না থাকলে গণতন্ত্র টেকানো কঠিন হবে। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ। জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সকালে সিডাপ মিলনায়তনে এই আলোচনায় গুরুত্বপূর্ণ কয়েকটি আইন বাতিলের সমালোচনা করেন বক্তারা। গুম অধ্যাদেশ বাতিল হয়ে গেল, মানবাধিকার অধ্যাদেশ বাতিল হয়ে গেল এবং বলা হলো যে অধিকতর ভালো আইন আমরা করব। তো অসম্ভব রকমের পুয়ার একটা আইন হয়েছে, মানে যেটা থাকা এবং না থাকা একই ব্যাপার। পুলিশের অপরাধের তদন্তের জন্য একটা স্বাধীন তদন্ত লাগবে সংস্থা, নইলে পুলিশ কখনো নিজের তদন্ত প্রপারলি করবে না, এটাই স্বাভাবিক। এই যে মানবাধিকার কমিশন করা হয়েছিল, যে গুমের তদন্তটা মানবাধিকার কমিশনের মাধ্যমে হবে, এটা ল্যাপস করে দিলেন। বক্তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে গণতন্ত্র সংহত হয়। বহু বছর পরে বাংলাদেশে একটা ভালো নির্বাচন হয়েছে, কিন্তু যদি একাডেমিক্যালি আমরা আলোচনা করি, এখানে অনেক শিক্ষক আছেন, গবেষক আছেন, তারা হয়তো 15-20 বছর পরে এই প্রশ্ন তুলবেন যে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ছিল না, কারণ জনগণের একটা বড় অংশের প্রতিনিধিত্ব ছিল না। আওয়ামী লীগের যেভাবে পলাইছে ঝাড়ে বংশে, ওই আওয়ামী লীগের ভোট করার কোনো ক্ষমতা থাকতো, কিন্তু ওই যে মনের মধ্যে আমাদের যে গণতান্ত্রিক সহনশীলতা জায়গাটা নেই, আমরা ক্ষমতায় যে ক্ষমতাবান হই সেই ক্ষমতাটাকে প্রয়োগ করতে চাই, হ্রাস করতে চাই, আরো জোরে করে বের করে দিতে চাই। এই বের করে দেওয়ার মধ্যেই কিন্তু আওয়ামী লীগ তার জীবন ফিরে পাচ্ছে। আজকে আমরা শঙ্কিত, শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগ আসবে, মারাত্মক শঙ্কিত। রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রস্তাব দেন বক্তারা। জাতীয় ঐকমত্য কমিশন কিছুটা গোঁজামিল দেওয়ার চেষ্টা করেছে। এই সমস্যার সূচনাটা তারা করে গেছে। তারা একদিকে বলেছেন যে আপনারা নির্বাচনী ইশতেহার অনুযায়ী আপনারা যদি রায় পান, সেই অনুযায়ী রাষ্ট্র শাসন করতে পারবেন, দেশ পরিচালনা করতে পারবেন। আরেকদিকে বলছেন যে গণভোটের এই চারটি বিষয়ে আপনারা একমত হবেন, এর পক্ষে রায় দিলে আপনারা রায় করবেন। মূল
সমস্যা হচ্ছে এখানে। বিএনপি যেটা করেছে, তারা ভোটে জয়ের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদের সাথে তাল দিয়েছে এবং ডেফিনেটলি ভোটে জেতার পরে জুলাই সনদের ব্যাপারে তাদের প্রকৃত কোনো আগ্রহ নাই। আগ্রহ না থাকার কারণ হচ্ছে এটা তো সীমাবদ্ধ করবে তাকে। বিরোধী দলের এমপিরা বলেন সরকার জনমত উপেক্ষা করে অগণতান্ত্রিক আচরণ করছে। আমার নিজস্ব ধারণা যে এই যে দুর্নীতিটা বন্ধ হয়নি, হবে কিভাবে? কারণ এই যে সংস্কার এর কার্যক্রম তো শুরু হয়নি। যখন আপার হাউসটা সেখানে গিয়ে আপনার বিশেষজ্ঞরা সেখানে আটকে দিতে পারে, এই জায়গাটাই তো দিতে চাচ্ছে না। সব সরকার যখন আসে তারা নির্দ্বিধায় সব পাশ করে নিতে চায় কণ্ঠভোটে। বিএনপির এমপিরা বলেন জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার করছে সরকার। বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করব, এটা আমরা রাজনৈতিক দলগুলো আমরা স্বাক্ষর করেছি। এখানে কিন্তু কোনো ছুঁড়ে ফেলবো এরকম কোনো কিছু নাই। পুরো অঙ্গীকার মধ্যে গণভোট নামে শব্দটা নাই। আমাদের দেশে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আসলে কোনো মানে মানে এক্সট্রিম লজ্জাজনক অবস্থায় চলে গেছে। যে শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ইতালিতে প্রায় 34 ঘন্টা ধরে আটকে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 259 জন যাত্রী। গতকাল টরন্টো থেকে ঢাকা আসার পথে রোমে ট্রানজিটে জ্বালানি নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানটিতে। 7 ঘন্টা পর গ্রাউন্ডেড ঘোষণা করে নামিয়ে আনা হয় যাত্রীদের। এরপর থেকে চরম ভোগান্তিতে সময় কাটছে তাদের। এদিকে ঢাকা থেকে রওনা হয়েছে প্রকৌশলী দল। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। ইটালির স্থানীয় সময় শুক্রবার সকাল 7:20 দিকে নিয়মিত জ্বালানি নেয়ার জন্য রোমে অবতরণ করে ড্রিমলাইনার উড়োজাহাজটি। এরপরেই প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। তখন থেকে সমস্যা সমাধানের চেষ্টার কথা বলে টরন্টো ঢাকা রুটের ফ্লাইটটি রোম ফিউমিউচিনো বিমানবন্দরে আটকে থাকে প্রায় 8 ঘন্টা। অবশেষে গ্রাউন্ডেড ঘোষণা দিয়ে টার্মিনালে নেওয়া হয় যাত্রীদের। অলরেডি আমরা 8 ঘন্টা প্লেনে ছিলাম, তারপরে আরো 10-15 ঘন্টা গেছে, আরো 17 ঘন্টা বসে থাকা একটা চেয়ারের মধ্যে মানুষের 3 দিন যাবত মানুষের ঘুম নাই এবং সবার জন্য এটা খুব টাফ হয়ে যেতেছে। বাট আমরা বিমান কর্তৃপক্ষের কাছ থেকে সেরকম সহযোগিতা পাচ্ছি না। 10 থেকে 12 ঘন্টা পর কর্মকর্তারা এসে কিছু খাবার ব্যবস্থা করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। মধ্যরাতে আটকে পড়াদের মধ্যে 100 জনের মতো যাত্রীকে টার্মিনালের বাইরে হোটেলের ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারী 170 জনের মতো যাত্রীকে লাউঞ্জেই বসে থাকতে হয়। আমাদের অ্যাকোমোডেশন এবং খাবারের যে ব্যবস্থা সেটা বিমান যথাযথভাবে করতে পারিনি, কারণ আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা আমরা এয়ারপোর্ট ত্যাগ করে হোটেলে যেতে পারিনি। তো এই ক্ষেত্রে বিমান আমাদের 170 জনের মতো যাত্রী যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তাদেরকে যথাযথ থাকা এবং খাবারের যে দায়িত্ব করার কথা সেটা তারা ঠিকমতো পালন করতে পারেনি। কানাডিয়ান এবং ইউএসএ ভিসাধারী তারা যাত্রীদের অবস্থান ও ভোগান্তি সম্পর্কে তেমন কোনো তথ্য না দিলেও বিমানের ঢাকা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রাউন্ডেড বিমানটি কারিগরি ত্রুটি সারাতে প্রকৌশলীদের একটি দল প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে রোমে রওনা হয়েছে। কালকের মধ্যে চলে আসবে আশা করি আমরা, কারণ কোনো যাত্রীর যদি কোনো অসুবিধা থাকে সেটা কিন্তু আমাদেরই বেশি খারাপ লাগে, কারণ আমাদের কাজই হলো প্যাসেঞ্জারের সুবিধা দেওয়া। চেষ্টা থাকবে আরো ভালো প্রমিনেন্ট লোক, আরো যেন দক্ষ সম্পন্ন ইঞ্জিনিয়ার নেওয়া যায়, এটা আমরা চেষ্টা করব। এদিকে এয়ারপোর্ট লাউঞ্জে টানা অপেক্ষায় থাকা যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়লেও বিমান কর্তৃপক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দলের উস্কানিতে পা না দিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটি জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের ঢাকা কেন্দ্রের আয়োজনে জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার বলার চেষ্টা করেছেন জুলাই সবার, একক কোনো ব্যক্তি বা দলের নয়। পানি সম্পদ মন্ত্রী বলেন, সরকারের 5 মাস পূর্ণ না হতেই এক দফার কথা বলা বেমানান। সংসদে বিরোধী দলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, সরকারে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করতে দেয়া হবে না। শুধু একটাই কথা বলেছেন, উস্কানিতে পা দেওয়া যাবে না। তারা যে ধরনের উস্কানি দিয়ে গায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করতে চায়, এমন কিছু করা যাবে না
যেখানে সাংঘর্ষিক হয়। আমরা বাংলাদেশকে কোনো দলীয়করণের বাংলাদেশ চাই না, কিন্তু এই কথার সাথে সাথে বলতে চাই যে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে যে প্রকৌশলীরা কাজ করছে, আমাদের সরকার সেই দোসরদেরকে পুনর্বাসন করবে, আমরা সেটাও করতে দিব না। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠান 19,000-এর বেশি, যার মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা, উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত প্রাথমিক স্বাস্থ্যসেবা। বেশি বেহাল দশা উপস্বাস্থ্য কেন্দ্রের। স্বাস্থ্যমন্ত্রী জানালেন 3 প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় দেশে প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্র ঘুরে বাস্তবতা তুলে এনেছেন আরেক সহকর্মী হাসান মেজবা। দেয়ালে ফাটল, খুলে পড়ছে পলেস্তারা, সামনে নোটিশ ঝুঁকিপূর্ণ ভবন, অথচ ভবনের বয়স মাত্র 26 বছর। এটি বাগেরহাটের গোয়ালমাঠ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। সেবা বন্ধ আছে বেশ কিছুদিন ধরে। এবার যাচ্ছি যশোরের পাজিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক নেই, সেবা দেন ফার্মাসিস্ট। তিনিই প্রেসক্রিপশনে লিখে দেন বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক। ফ্লুক্লোক্সাসিন যে কেটে গেলে ঘা হলে সেখানে দিছি, আর আপনার জ্বর সর্দি কাশিতে আপনার সেফিক্সিম দিয়েছি, আর অ্যাজিথ্রোমাইসিনটা দিয়েছি। যার ডায়রিয়া হয়েছে তাকে, যেহেতু আমাদের সিপ্রোফ্লক্সাসিন নেই, তার পরিবর্তে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার দিচ্ছি এখানে। বাইরে লেখা 24 ঘন্টা ডেলিভারি, অথচ স্থানীয়রা বললেন কোনো ডেলিভারি হয় না সেখানে। 2 মাস ধরে কেন্দ্রটি খোলাই হয়নি। সামনে জমে আছে পানি। এটি অভয়নগরের প্রেমবাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে পাওয়া যায় জন্মনিয়ন্ত্রণ বড়ি, আর হয়তো কাশি, জ্বর, তাও সব সময় থাকে না। এই হাসপাতাল জন্মতে কোনদিন ডেলিভারি রুগী জায়গা কোনদিন ডেলিভারি হয়নি। 10টা বাজে ফিরাই, এখনো কোনো ডাক্তার এখানে আসেনি। আমাদের বাড়িতে হাসপাতাল আমরা আগে করছি, কোন জানি আমাদের সুযোগ সুবিধা পাই সেটা না পাচ্ছি না। আমরা সেটা না পাচ্ছি, আমাদের হাসপাতাল দরকার নাই। সারা দেশে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র 1313টি। এর মধ্যে অবকাঠামো নেই 366 ইউনিয়নে। 6,500 জনবলের মধ্যে অর্ধেক পদই শূন্য। সব কেন্দ্রে একজন MBBS ডাক্তারের পদ থাকলেও কোথাও দেখা মেলেনি। যশোর শহর থেকে খুব কাছেই বন্ধবিলা ইউনিয়ন। 26,000 মানুষ বসবাস করেন এই ইউনিয়নে। যে ইউনিয়নের মানুষের জন্য করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি, কিন্তু সপ্তাহে মাত্র 1 দিন স্বাস্থ্যসেবা মেলে এখানে, আর বাকি দিনগুলোতে স্বাস্থ্য সহকারীরা এভাবে এসে অলস বসে থাকেন। তবে তাদের আরেকটি কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, সেটি হলো রোগী আসলে তারা বলে দেন সেবা এখন নয়, সোমবার। শুধু সোমবারে সপ্তাহে 1 দিন ডাক্তার আসে এখানে, ওই 1 দিন আসার কথা বলে দিই। শুধু লোক নেই, চিকিৎসা দেবে কিনা, মানুষ কোন সময় করে বিপদে পড়ে, কিনা আসবে স্বাস্থ্যকেন্দ্রে আইসে পাইল না, বিলম্ব তো অবশ্যই। সারা দেশে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 3,307টি। এর মধ্যে মডেল স্বাস্থ্যকেন্দ্র 500টি। 24 ঘন্টা স্বাভাবিক সন্তান প্রসবের কথা থাকলেও সেটি যেন ঘোষণাতেই সীমাবদ্ধ। একটি কেন্দ্রে মাসে গড়ে 3টি নর্মাল ডেলিভারিও হয় না। প্রতিষ্ঠানে যে আমরা গরিব গুরু আশেপাশে যারা আছে তারা যে কিছু পাবো, কিছু সাহায্য পাবো, কিছু ওষুধপত্র পাবো, কোনোদিন কিছু পাই না আমরা। এখন তো এরা পরিত্যক্ত, মানে এরা ভাঙ্গে যাবে বিধায় ভয়তে ওই কাউন্সিলের মধ্যে নিয়ে বসাইছি আমরা। 1 দিন অথবা 2 দিন সপ্তাহে বসে, আর প্রতিদিন আসলে মনে করেন যে প্রায় লোকজন মনে করেন যে এখানে ঘুরে ঘুরে চলে যায়। দেখা গেলো সাপ্তাহিক সিগনেচার বা মাসিক সিগনেচারটা কমপ্লিট করার জন্য ওই সময় তো এরা আসে, এখানে এসে সিগনেচার করে ওদের কাজ ওরা করে চলে যায়। এদিকে দেশের 14,000 কমিউনিটি ক্লিনিকে কিছুটা সেবা মিললেও অনেক ক্লিনিকের অবস্থা জরাজীর্ণ। সময় মতো খোলা হয় না, সেবা বঞ্চিত রোগীরা। কমিউনিটি ক্লিনিক আইডিয়াটা একটা রাজনৈতিক চিন্তার সাথে যুক্ত করে ফেলা হয়েছিল। মাঝখানে যে ইউনিয়ন সাবসেন্টারগুলোর উপর খুবই কমই গুরুত্ব দেওয়া হয়েছিল, ফ্যামিলি প্ল্যানিংয়ের কিছু গুরুত্ব ছিল। তো এইটা কিন্তু ঘটেছিল যে আমরা যে কোনো উপায়ে কমিউনিটি ক্লিনিকে হাইলাইট করে এটা বিপ্লব দেখাবো, আর মাঝখানেরটা যে দুর্বল হয়ে গেল সেটা আমরা খেয়াল করব না। তো তার ফলে কিন্তু ওইখানে একটা ক্ষতি হয়েছে। ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার এত বড় আয়োজন বিশ্বে বিরল। নানা রোগের চিকিৎসার পাশাপাশি প্রসবকালীন সেবাসহ বিনামূল্যে দেয়া হয় ওষুধও। কিন্তু জনবল সংকট আর অব্যবস্থাপনায় ধুঁকছে সব স্বাস্থ্য প্রতিষ্ঠান। প্রাইমারি পাবলিক হেলথের পরিকল্পনার আন্ডারে এই 3টাকে সমন্বয় করে আমরা যেটা ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার যে আমাদের লক্ষ্য, প্রাইমারি হেলথ কেয়ার, এটা নেওয়ার জন্য এটাকে ইন্টিগ্রেটেড একটা সিস্টেমে এনেই আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ। 3টা প্রতিষ্ঠান মিলে কি একটা হবে নাকি? না, এরকম একটা হওয়ার মতো চিন্তা আমরা করি নাই, বাট মানে ওয়ার্ক এরিয়াগুলি মানে প্রপারলি ডিস্ট্রিবিউট করা হবে। একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি প্রাথমিক স্বাস্থ্যসেবা, কিন্তু কখনোই তা শক্তিশালী করা হয়নি।
ফলে দিন দিন বাড়ছে গ্রামের রোগীদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। জীববৈচিত্র্য ও দ্বীপবাসী দুটোই সেন্ট মার্টিনের গুরুত্বপূর্ণ অংশ, এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার বিকেলে সেন্ট মার্টিনের কোস্টগার্ড স্টেশন গ্রাউন্ডে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন শেষে কথা বলেন তিনি। ফরিদুল ইসলাম আরও বলেন, ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের সাথে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষাও সরকারের দায়িত্ব। তাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এনরুট ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির 20,000 চারা গাছ রোপণ করা হচ্ছে সেন্ট মার্টিনে। আমরা চাই এই দ্বীপটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে, এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 25 কোটি গাছ লাগানোর একটা উদ্যোগ নিয়েছে আগামী 5 বছরে। প্রতি বছর আমরা 5 কোটির উপরে গাছ লাগাতে হবে, যাতে আমরা এই টার্গেটটা ফুলফিল করতে পারি। কাগজে কোনো চুক্তি সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তুরস্ক ও পাকিস্তানের সাথে চুক্তির প্রতিক্রিয়ায় তেহরান রিয়াদকে ভিক্ষা না করে নীতিতে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছে। এদিকে ভারত জানিয়েছে পাকিস্তানের মক্কা প্যাক্ট তারা গভীরভাবে পর্যালোচনা করছে। এই চুক্তি ন্যাটোর সাথে সাংঘর্ষিক নয় বলে দাবি করেছে তুরস্ক। যে কেউ চাইলে যৌথ চুক্তিতে যুক্ত হতে পারবে বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে নিয়মিত হামলার শিকার হচ্ছে সৌদি আরব। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশটি পাকিস্তান ও তুরস্কের সাথে করেছে প্রতিরক্ষা চুক্তি। এখন এই 3 দেশে কেউ হামলা চালালে সেটি যৌথভাবে মোকাবেলা করবে বাকিরা। এদিকে কাগজে কোনো সমঝোতা আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানি পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজাই এক্সে করা একটি পোস্টে বলেন, সৌদি আরবের উচিত তাদের নীতি পুনর্বিবেচনা করা। অন্যদিকে পাকিস্তানের চিরশত্রু ভারত জানিয়েছে চুক্তির বিষয়ে নজর রাখছে তারা। মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এ নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা নিয়ে পর্যালোচনা করা হবে। এদিকে নতুন এই প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর সাথে তুরস্কের সম্পর্কের কোনো বিরোধ তৈরি করছে না বলে জানিয়েছে আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানের দাবি, এই চুক্তি ন্যাটোর বিকল্প নয়, বরং তুরস্কের বিদ্যমান জোটের পাশাপাশি অতিরিক্ত সহযোগিতার একটি কাঠামো। দীর্ঘদিন ধরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার প্রধান অংশীদার যুক্তরাষ্ট্র। তেহরান ওয়াশিংটন সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের নিয়মিত হামলার পর শুধু যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখতে পারছে না দেশগুলো, তাই তারা নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। দর্শক, এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।